তিনজন। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? ডিয়ার স্টুডেন্টস, 8 জন চলে আসলেন। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, গতদিন অন টেস্ট ক্লাস নিয়েছিলাম। এই মুহূর্তে 11 জন। একটু কমেন্ট করলে ভালো হয় যদি তোমরা আমার কথা স্পষ্ট করে যদি শুনতে পাও। আমি একটু বোর্ডে যাচ্ছি। আজকে আমাদের জৈব রসায়ন পড়াবো। জৈব রসায়ন বিশেষ করে পড়াবো এই যে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া এবং তার মেকানিজমগুলো কিভাবে ঘটে। তার জন্য এই শব্দগুলো আমাদের বিশেষ করে প্রথম দুটি শব্দ ইলেকট্রোফাইল কি, নিউক্লিওফাইল কি, সেটা আমাদেরকে অবশ্যই তোমরা জানো। ইলেকট্রোফাইল কাকে বলে এবং নিউক্লিওফাইল কাকে বলে। আর এইগুলো হচ্ছে বেনজিনের বিভিন্ন প্রতিস্থাপন বিক্রিয়ার নাম। নাইট্রেশন, সালফোনেশন, তারপর আছে ফিডলক্রাফট বিক্রিয়া, ফিডলক্রাফট অ্যালকাইলেশন, ফিডলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। আর এই হচ্ছে যে কোনো প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে, বিশেষ করে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে এই দুটো স্টেপ, মেইনলি এই দুটো স্টেপই কাজ করবে। এই বেনজিন বলয়ে থাকে সঞ্চরণশীল ইলেকট্রন, সেখানে ইলেকট্রোফাইলটা প্রবেশ করবে। ইলেকট্রোফাইল প্রবেশ করার পরে এইরকম রেজোন্যান্স অবস্থা ঘটে। আর এটা হচ্ছে স্টেপ 2। আমি একটু পরে বোঝাচ্ছি। আবারও মোটামুটি বোর্ডটা তোমরা খেয়াল করো যে কি কি পড়াবো আমরা। মূল বিষয় আমাদের বেনজিনের রসায়ন, দ্বিতীয় পত্র, জৈব রসায়ন, এবং সেখানে আমরা পড়াবো বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া এবং তার মেকানিজমের একটা অংশ আমরা এখানে দেওয়া আছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করলে ভালো হয়। ম্যাডামকে আসছেন দেখলাম। ম্যাডাম, নমস্কার ম্যাডাম। আচ্ছা, সরো। আচ্ছা, তুমি এখানে খেয়াল করো। আমি যদি এইভাবে দেখাতে চাই যে বেনজিনের হচ্ছে একটা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইলটা বেনজিন বলয়ে প্রবেশ করবে। বেনজিন বলয়ের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু, যেখানে আমি দেখাচ্ছি যে এই কার্বনে যুক্ত হয়েছে ইলেকট্রোফাইল। প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন পরমাণু আছে। এখানে স্পেশালি দেখালাম যে এই কার্বনে যখন যুক্ত হলো ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কাকে বলে? যাদের বিক্রিয়াকালে ইলেকট্রনের প্রয়োজন, অর্থাৎ যারা বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করতে চায় তারা হচ্ছে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, এবং যারা বিক্রিয়াকালে ইলেকট্রন দান করবে তারা হচ্ছে নিউক্লিওফাইল। তো এই বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া মূলত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সেক্ষেত্রে বেনজিন বলয়ের ভিতরে যেহেতু সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, আমরা বলি ডিলোকালাইজড ইলেকট্রন, সেই যে কোনো একটি কার্বন পরমাণুতে ইলেকট্রোফাইলটা যুক্ত হলো। ফলে স্ট্রাকচার অনুযায়ী এই পয়েন্টে, এই কার্বন পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে। এটা হচ্ছে বেনজিনের রেজোন্যান্স। 3টা রেজোন্যান্স হবে, 1, 2, 3। তো যখনই এই কার্বনে খেয়াল করে দেখো যে এখানে 1 হাত, 2 হাত আর একটা হাতে হাইড্রোজেন, কার্বনের 4 হাত নেই, যোজনী ফুলফিল হয় না। তখন এর ঘাটতি ফিল আপ করার জন্য নিকটবর্তী দ্বিবন্ধন থেকে
এই যে এই বন্ধন আসলে মূলত এই বন্ধন থেকে এই দ্বিবন্ধনের দুটো পাই ইলেকট্রন এখানে আসার চেষ্টা করবে, মানে এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হলো, কিন্তু এই কার্বন পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে। এই জায়গাটুকু ফিল আপ করার জন্য নিকটবর্তী এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রনগুলো এখানে চলে আসবে, ফলে এই কার্বনে ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে। মূলত ইলেকট্রোফাইলের আক্রমণের ফলে বেনজিন বলয়ে এরকম রেজোন্যান্স অবস্থার সৃষ্টি হবে। বেনজিন বলয় থেকে যে এই যে রেজোন্যান্স অবস্থার সৃষ্টি হলো, এই তিনটাকে একত্রে আমরা এইভাবে দেখাতে পারি, এটাকে বলে সিগমা জোট। অর্থাৎ ইলেকট্রোফাইল যার ইলেকট্রন দরকার সে বেনজিন বলয়ে আসলো, বেনজিন বলয়ে একটি কার্বন পরমাণুতে যুক্ত হলো, ফলে বেনজিন সামগ্রিকভাবে আমরা বলতে চাচ্ছি যে বেনজিন বলয়ের ভিতরে একটি ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে। এবং স্টেপ 2 তে দ্বিতীয় ধাপে গিয়ে যে কার্বন পরমাণুতে ইলেকট্রোফাইলটা যুক্ত হয়েছে সেই কার্বন পরমাণুতে যে হাইড্রোজেন পরমাণুটি থাকে সেই হাইড্রোজেন পরমাণুটি প্রোটন আকারে মুক্ত হয়ে যাবে এবং বিক্রিয়ায় উপস্থিত বিকারকের সাথে সে যুক্ত হয়ে যাবে, ফলে একটা স্থিতিশীল যৌগ, প্রতিস্থাপিত স্থিতিশীল যৌগ গঠন হবে। অর্থাৎ বেনজিন থেকে বেনজিনের এই অবস্থা ভালো, তবে বেনজিনের তুলনায় খারাপ। এই অবস্থাটা যখন এই অবস্থায় ফাইনালি চলে যাবে, তখন এই অবস্থাটা হচ্ছে তার সুস্থিত অবস্থা, মানে একটা সুস্থিত যৌগ গঠন করবে। পুরো ব্যাপারটাকে আমি আবারও দেখাতে চাচ্ছি। কেউ অন্যভাবে বেনজিন বলয়ের বন্ধন দিতে পারে, যেমন আমরা স্টেপ 1 তার মানে বেনজিন এখানে আমরা আচ্ছা আগে দিয়েছিলাম এই জায়গায়, এখন এখানে এই 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 এখানে যে কোনো একটা ইলেকট্রোফাইল যুক্ত ই প্লাস, আমরা পরবর্তী এক্সাম্পলগুলোতে বোঝাতে পারবো। তাহলে কি ঘটনা ঘটলো? বেনজিন বলয়ে আমরা ধরে নিলাম যে এই কার্বন পরমাণুতে প্রত্যেকটা কার্বন মধ্যে একটা করে হাইড্রোজেন আছে, এই পাই ইলেকট্রন দুটো ইলেকট্রোফাইল গ্রহণ করবে। এদিকে স্ট্রাকচার ঠিক থাকলো, এদিকে স্ট্রাকচার ঠিক থাকলো, ফলে এই কার্বন পরমাণু খেয়াল করে দেখা যাক, এই কার্বন পরমাণু এখানে প্রত্যেকটা কার্বন পরমাণুতে 4 হাত, 1 2 3 আর একটা হচ্ছে হাইড্রোজেন, 1 2 3 আর একটা হচ্ছে হাইড্রোজেন, 1 2 3 আর একটা হাইড্রোজেন, কিন্তু এখানে 1 হাত 2 হাত আর এক হাতে হাইড্রোজেন, 1 হাত কম, তার মানে এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে। তখন এই ঘাটতিটুকু ফিল আপ করার জন্য এই পাই বন্ধন ইলেকট্রন এখানে আসার চেষ্টা করবে। যদি তাই ঘটে তাহলে স্ট্রাকচারটা আবার কেমন হবে? এইরকম। হাইড্রোজেন ইলেকট্রোফাইল এখানকার দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনটুকু এখানে চলে গেল, এই যে ঘটনাটুকু ঘটলো, এই পাই বন্ধনের দুটো ইলেকট্রন এখানে চলে গেল তার ঘাটতি ফিল আপ করার জন্য, ফলে এই জায়গাটা এখন আবার ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে এবং এই ঘাটতি ফিল আপ করবে এই পাই বন্ধনের ইলেকট্রন, ফলে স্ট্রাকচারটা তখন এরকম হইতে পারে। হাইড্রোজেন ইলেকট্রোফাইল এই সঞ্চরণশীল পাই ইলেকট্রন যদি এখানে তার ঘাটতি ফিল আপ করতে আসে, তখন এই কার্বন ইলেকট্রনের ঘাটতি হবে। এই তিনটা স্ট্রাকচারকে আমরা এইভাবে দেখাতে পারি যে এই হাতে হাইড্রোজেন
এই হাতে ইলেকট্রোফাইল যুক্ত হওয়ার কারণে বেনজিন বলয়ে একটা সামগ্রিকভাবে ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে। বোঝা যায়? দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, তাহলে স্টেপ 2টা কি? এই যে সিগমা জটিল অবস্থার সৃষ্টি হলো, আমি এখানে দেখাতে পারি, এই যে সিগমা জটিল অবস্থার সৃষ্টি হলো, এক হাতে হাইড্রোজেন এক হাতে ইলেকট্রোফাইল যুক্ত হওয়ার কারণে এই অবস্থাটা বেনজিনের তুলনায় একটু কম স্থিতিশীল। আর যদি বেনজিন বলয় থেকে যেখানে যে কার্বন ইলেকট্রোফাইল যুক্ত হয়েছে সেই কার্বন থেকে হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা এই হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা প্রোটন আকারে মুক্ত করে দিই, তাহলে প্রতিস্থাপিত বেনজিনটা হবে বেনজিনের তুলনায় স্থিতিশীল, এবং সেটাই হবে। সো লাস্ট স্টেপটা কি হবে? আমরা এইভাবে কল্পনা করতে পারি যে এই বলয়ের ভিতরে ইলেকট্রনের ঘাটতি দেখা দিল, ইলেকট্রোফাইলকে ইলেকট্রনের সাহায্য করার জন্য এই বন্ধনের যে ইলেকট্রন সেটা আবার বলয়ের দিকে বলয়ে চলে আসে। যদি বলয়ের দিকে চলে আসে, এখানে মাধ্যমে আরেকটি বেস থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি বললাম, এই ইলেকট্রোফাইলটা এই কার্বনে যুক্ত হয়েছিল থাকলো, এবং এই হাইড্রোজেন পরমাণুটি প্রোটন আকারে অর্থাৎ H+ আকারে মুক্ত হয়ে গেল। H+ প্রোটনটা এই বেজের সাথে যুক্ত হয়ে গঠন করলো Hb, ফলে এই যৌগটা স্থিতিশীল হয়ে গেল, ইলেকট্রনগুলো আবার পূর্বের অবস্থায় ফিরত আসলো। আমরা এইভাবেও দেখাতে পারি, কিংবা এইভাবেও দেখাতে পারি, কিংবা আমরা এটাকে এইভাবেও দেখাতে পারি। এ হচ্ছে প্রতিস্থাপিত বেনজিন, এ হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার মূল মেকানিজম। বিভিন্ন ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া আছে, নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন বা হ্যালোজেনেশন, ফিডলক্রাফট অ্যালকাইলেশন, ফিডলক্রাফট অ্যাসাইলেশন। তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা আছে তাদের জন্য নাইট্রেশন বিক্রিয়াটি খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে অনেক প্রশ্ন আসে। তো নাইট্রেশন বিক্রিয়াটি তাহলে কি? মূল বিক্রিয়া যদি আমরা যাই, যে নাইট্রেশন বিক্রিয়াটা হচ্ছে এইরকম, বেনজিন বলয়ের যেহেতু বিক্রিয়া, এই হচ্ছে বেনজিন, বেনজিনের ভিতরে নাইট্রেশন মানে হচ্ছে তার ভিতরে দিব আমরা নাইট্রিক অ্যাসিড। তবে আচ্ছা নিলাম নাইট্রিক অ্যাসিড, তো নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় বা নাইট্রেশনের বিক্রিয়ায় সালফুরিক অ্যাসিডের প্রয়োজন পড়ে। কেন সালফুরিক অ্যাসিড প্রয়োজন পড়ে সেটা মেকানিজমের মাধ্যমে আমরা বুঝবো একটু পরেই, বা এই বিক্রিয়ার মেকানিজমটুকু প্রশ্নে আসতে পারে। আচ্ছা, সুবিধার্থে আমি বলছি, এই যে নাইট্রিক অ্যাসিড এইভাবে দিলাম, এখানে একটা মূলক হবে নাইট্রো গ্রুপ। নাইট্রিক অ্যাসিডটাকে আমরা এইভাবে লিখতে পারি, খেয়াল করো, OH NO2, এই হচ্ছে নাইট্রো গ্রুপ। ওদের কি কোনো কমান্ড আসছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বা বোঝা যাচ্ছে? তাহলে একটু কমেন্ট করলে এখান থেকে বুঝতে পারবো যে ক্লাসটা সাকসেসফুল হচ্ছে, বিশেষ করে ভিডিও কোয়ালিটির জন্য এবং অডিও কোয়ালিটির জন্য। তোমরা কি বুঝতে পারছো বা শুনতে পাচ্ছ কেউ ক্লিয়ারলি? মাত্র 9 জন। আচ্ছা, যাই হোক, এই নাইট্রিক গ্রুপটা বেনজিন বলয়ে প্রবেশ করবে। এই যে নাইট্রিক গ্রুপ হচ্ছে ইলেকট্রোফাইল, এবং বলয় থেকে আগেই বলছিলাম একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, যে কার্বনে ইলেকট্রোফাইলটা ঢুকবে সেই কার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু মুক্ত হয়ে যাবে। যদি H+টা মুক্ত হয়, তাহলে OH এর সাথে যুক্ত হয়ে সে তৈরি করবে পানি, H2, নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। প্রথম প্রতিস্থাপিত যে বেনজিন, তার নামকরণের নিয়ম হচ্ছে প্রতিস্থাপকের নাম অনুযায়ী নামকরণটা করা হয়।
তাহলে এই প্রতিস্থাপিত বেঞ্জিনের নাম হবে নাইট্রোবেঞ্জিন। তোমরা যারা লাইভে আছো তারা তোমাদের ফ্রেন্ডকে, যে নামে আইডি থাকুক তার ফেসবুকে, সেখানে কমেন্ট বক্সে যদি তার নাম ট্যাগ করো বা তার নাম মেনশন করে তাকে কমেন্ট করো কমেন্ট বক্সে, তাহলে সেও এই ক্লাসটা পরবর্তীতে নিতে পারবে বা বুঝতে পারবে এবং সে লাইভে জয়েন করতে পারবে যদি নোটিফিকেশন পায়। আর আরো একটা জিনিস হচ্ছে, তোমরা এই যে এই যদি যাদের ক্ষমতা, যারা এই ক্লাসটা আবার রিনিউ করবে, আবার দেখবে নতুন করে, তখন তোমরা যদি স্ক্রিনশট দিয়ে দাও, স্ক্রিনশট দিয়ে দিলে সেখান থেকে তুমি জিনিসটা আরো শুধু স্ক্রিনশটের উপর বেস করে তুমি পরবর্তীতে আরো ভালো করে বুঝতে পারবে। তাই যা বললাম যে তোমাদের যাদের বন্ধু আছে তাদেরকে নাম মেনশন করে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা যখন এটা আবার রিভিউ ক্লাস করবা তখন স্ক্রিনশট নিয়ে নিবে। তুমি যদি স্ক্রিনশট নিয়ে নাও তাহলে স্ক্রিনশট থেকে তুমি জিনিসটা আবার নিজেই ভালো করে বুঝতে পারবে, দরকার হলে অবশ্যই বইয়ের সাহায্য। এই যে নাইট্রেশন বিক্রিয়া, আপাতত মনে হচ্ছে এই নাইট্রেশন বিক্রিয়া তো আসলে সালফুরিক অ্যাসিডের প্রয়োজন নাই, তাহলে কেন আমরা সালফুরিক অ্যাসিড দেব, সেটা ভিন্ন প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর আমরা আজকেই দেওয়ার চেষ্টা করব। তাহলে এটাও হবে গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটাও হবে গাঢ় সালফুরিক অ্যাসিড। আর মনে রাখতে হবে নাইট্রিক অ্যাসিড এবং সালফুরিক অ্যাসিডের মিশ্রণ অনুপাত হবে 1:2। এই ক্ষেত্রে এটাকে বলে নাইট্রেটিং বিকারক, অর্থাৎ গাঢ় সালফুরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের গাঢ় সালফুরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড অনুপাত হবে 2:1। আমি ভুল বললাম, নাইট্রিক অ্যাসিড হবে 2 ভাগ আর সালফুরিক অ্যাসিড হবে 1 ভাগ। নাইট্রেটিং বিকারক গাঢ় সালফুরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিড অনুপাত হবে, এটা হবে 2 ভাগ আর এটা হবে 1 ভাগ। এটাকে বলে নাইট্রেটিং বিকারক। এটা একটা অবজেক্টিভ কোশ্চেন হতে পারে। তাহলে আমরা আপাতত দেখি যে কিভাবে এই বিক্রিয়াটুকু সংঘটিত হলো। এই যে মূল বিক্রিয়া খুবই সহজ, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া মানে কি, বেঞ্জিন বলয়ের ভিতরে গাঢ় সালফুরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ যদি আমরা দেই, তাহলে নাইট্রিক অ্যাসিডের নাইট্রোমূলক, যেটা হচ্ছে ইলেকট্রোফাইল নাইট্রোমূলকটি বেঞ্জিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে তার জায়গা দখল করবে, ফলে উৎপন্ন হবে নাইট্রোবেঞ্জিন আর পানি। এখন এই বিক্রিয়াটুকু কিভাবে ঘটলো সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি। তো সেখানে ওই প্রশ্নটির উত্তর হয়ে যায় যে কেন আমরা নাইট্রোটুক যুক্ত হচ্ছে নাইট্রিক অ্যাসিড দিলে তো নাইট্রেশন হয়, কেন আমরা সালফুরিক অ্যাসিড দিই। আচ্ছা, তো স্টেপ 1 হচ্ছে যে প্রথমে আমরা কি অ্যাসিড দেই, সালফুরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফুরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড। এই দুইজনের বিক্রিয়ায় প্রথমে উৎপন্ন হবে ইলেকট্রোফাইল নাইট্রোমূলক NO2+, সাথে উৎপন্ন হবে H2O পানি, আর উৎপন্ন হবে নিউক্লিওফাইল HSO4 বাইসালফেটাইল। এটা হচ্ছে ইলেকট্রোফাইল আর এটা হচ্ছে নিউক্লিওফাইল। এইটা এইভাবে তোমরা কল্পনা করতে পারো যে এই H2SO4 আর নাইট্রিক অ্যাসিডটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে এখানকার OH আর সালফুরিক অ্যাসিড একটা হাইড্রোজেন পরমাণু মিলে উৎপন্ন হইল পানি। অন্যভাবে আসলে ব্যাখ্যা করা উচিত, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য এইভাবে লেখলো তোমাদের চলবে, যেভাবে আমি এই বইয়ে লেখানো হয়েছে। হাইড্রোক্সিমূলক আর H+ মিলে পানি, তাহলে এই বন্ধনটা ভেঙে গেল। নাইট্রোজেন অক্সিজেনের ভিতরে যে বন্ধনটা ছিল, দুটো ইলেকট্রন ছিল, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, ফলে বন্ধনের দুটো পরমাণু নিয়ে গেল এবং এখানে সৃষ্টি হইল
NO2+, নাইট্রোজেন পরমাণুর উপরে চার্জটা দিলেই ভালো। আর এখানে যেহেতু পানির অণুতে একটা হাইড্রোজেন পরমাণু চলে গেছে, তাহলে থাকলো কি বাইসালফেট আয়ন HSO4-। তো যা বলছিলাম আবারও এটা বোঝানোর জন্য, এই হচ্ছে গিয়ে প্রথম অবস্থা, স্টেপ 1, অর্থাৎ এই যে সালফুরিক অ্যাসিডের উপস্থিতির কারণেই কিন্তু এই যে ইলেকট্রোফাইলটা উৎপন্ন হয়। এখন স্টেপ 2 কি, এই বেনজিন বলয়ে এখন যখনই দুটো বেনজিন বলয়ের সাথে এই মিশ্রণের টাচে আসলো আক্রমণকারী বিকারক, এখন গিয়ে প্রথম যা বলছিলাম ইলেকট্রোফাইল প্রথমে গিয়ে বেনজিন বলয়ে আক্রমণ করবে। যে কোনো কার্বনে দ্বিবন্ধনযুক্ত যে কোনো কার্বন পরমাণুতে ইলেকট্রোফাইলটা প্রবেশ করতে পারে। সুবিধার্থে যেখানে প্রত্যেকটা বই যেভাবে দেওয়া থাকে সেইভাবেই দিচ্ছি। তাহলে আমরা ধরলাম যে নাইট্রোমূলকটা এই কার্বন পরমাণুতে যুক্ত হইল, এখানে একটা হাইড্রোজেন পরমাণু প্রত্যেকটা কার্বনে আছে, আর এই অবস্থার সৃষ্টি হল। ফলে স্বাভাবিকভাবে এই কার্বন পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, এবং এই ঘাটতি পূরণ করার জন্য নিকটবর্তী দ্বিবন্ধন ইলেকট্রন এখানে চলে যাবে। ফলে অবস্থাটা কেমন হবে, এইরকম। এটা ছিল এখানে NO2+, H, আর এই পাই বন্ধন দুটো বা পাই বন্ধনের দুটো ইলেকট্রন যদি এখানে চলে যায়, তার ঘাটতি ফিল করার জন্য এখন এই কার্বন ইলেকট্রনের ঘাটতি দেখা। আর যেহেতু এই কার্বন ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, নিকটবর্তী দ্বিবন্ধনের এই কার্বনের এখান থেকে ইলেকট্রন সঞ্চালন পাইপ এখানে আসার চেষ্টা করবে। ফলে আরেকটা রেজোন্যান্স হাইব্রিড অবস্থা কি হবে, এইরকম। NO2H এই কার্বন ইলেকট্রন এই তিনটা আমরা একত্রে স্টেপ 3 তে চলে, অর্থাৎ সিগমা জনিত অবস্থা। আমরা সহজভাবে বলে ফেলি যে এখানে নাইট্রোমূলক যুক্ত হয়েছিল, এখানে হাইড্রোজেন পরমাণু আছে, ফলে বেনজিন বলয়ের ভিতরে এইরকম রেজোন্যান্সের সৃষ্টি হবে। এই তিনটাকে একত্রে আমরা এইভাবে দেখাই দিলাম যে বেনজিন বলয় ইলেকট্রনের ঘাটতি দেখা দিল, এবং স্টেপ 3 হবে যে সুস্থিত প্রোডাক্টে পরিণত হবে। এই যে আরেকটি বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয়েছে, বাইসালফেট। এখন এই বাইসালফেট আয়ন এখানে যুক্ত হবে যখন, এই যে বলছিলাম প্রোটনটা চলে যাবে, প্রোটনটা যদি চলে যায় তাহলে এখানে উৎপন্ন হবে H2SO4। সালফুরিক অ্যাসিড একটা হাইড্রোজেন পরমাণু হারানোর কারণে যে বাইসালফেট আয়ন, সেই বাইসালফেট আয়নটা পুনরায় সালফুরিক অ্যাসিডে পরিণত হবে। আমরা এখানে একটা সুস্থিত যৌগ উৎপন্ন হয়, আমরা এখানে দিয়ে দিব NO2 আর বেনজিন বলয় পূর্ণ নাইট্রোবেনজিন। এই হচ্ছে তিনটা স্টেপে বিক্রিয়া, এবং প্রথমেই বলছিলাম যে মূলত এই দুটো ঘটনাই ঘটে। ক্লাসের শুরুতেই যে বলছিলাম যে প্রত্যেকটা ইলেকট্রোফিলিক প্রতিস্থান বিক্রিয়া যদি বেনজিন বলয়ে ঘটে, তাহলে এই ধরনের ঘটনা বেনজিন বলয়ে এরকম অনুরণনের সৃষ্টি হবে, এবং প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রেই এইটুকু লিখতে হবে বা জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। তো আবারও যদি আমি প্রথম থেকে বলি যে আচ্ছা, এখন একটা প্রশ্ন যে কেন বিক্রিয়ার মাধ্যমে আমরা সালফুরিক অ্যাসিড ব্যবহার করি, নাইট্রেশন বিক্রিয়ায় কেন আমরা সালফুরিক অ্যাসিড ব্যবহার করছি? কেন আমরা সালফুরিক অ্যাসিড ব্যবহার করছি? কারণ এই
প্রথম যদি বলি যে নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম গণনা করো, তাহলে এই তিনটা স্টেপে হচ্ছে মেকানিজম। কিভাবে মেকানিজম? যে সালফুরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রথমে ইলেকট্রোফাইল উৎপন্ন হয়, সাথে পানি এবং নিউক্লিওফাইল উৎপন্ন হয়। স্টেপ 2 হচ্ছে বেনজিন বলে ইলেকট্রোফাইল আক্রমণ করবে। যদি বেনজিন বলে ইলেকট্রোফাইল আক্রমণ করে তাহলে এরকম তিনটা স্ট্রাকচার উৎপন্ন হয়, 1 2 3, এবং এই তিনটা স্ট্রাকচারের সমন্বিত রূপ হচ্ছে এই স্ট্রাকচারটা, যেটাকে বলি আমরা সিগমা জটিল অবস্থা। এবং স্টেপ 3 তে কি হয়? সেই সিগমা জটিল অবস্থা থেকে বেনজিন বলের সুস্থিত হওয়ার জন্য ইলেকট্রোফাইলটা যে কার্বন পরমাণুতে যুক্ত হয়েছে সেই কার্বন পরমাণু থেকে হাইড্রোজেন পরমাণুটিকে সে প্রোটন আকারে মুক্ত করে দেয়। ফলে এই যে সুস্থিত যৌগ উৎপন্ন হইল, প্রোটনটা বিক্রিয়ার মাধ্যমে ব্যবহৃত হয় সালফারিক অ্যাসিডে পরিণত হয়। এটা হচ্ছে মেকানিজম। মেকানিজমের ক্ষেত্রে যে আনসার হবে ওই আনসারটুকুই আমরা কেন নাইট্রেশন বিক্রিয়ায় সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয় তারও উত্তর হয়ে যাবে। কিভাবে? যে সালফুরিক অ্যাসিড উপস্থিত আছে বলেই তো আমরা এই ইলেকট্রোফাইলটা সৃষ্টি করতে পারছি, তাই না? এই যে নাইট্রিক অ্যাসিড OH NO2, এই যে বন্ধনটা, এখানে একটা সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনে দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রন নাইট্রোজেনের তুলনায় যেহেতু অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তার ইলেকট্রন নেগেটিভিটি বেশি, ফলে দুটো ইলেকট্রন নিয়ে এসে কি হয়ে গেল? OH মাইনাস, আর এটা ইলেকট্রন হারায় নাইট্রোজেন পরমাণু হয়ে গেল প্লাস, ফলে নাইট্রোনিয়াম, এটাকে বলা নাইট্রোনিয়াম আয়ন সৃষ্টি হলো। এটা একটা ইলেকট্রোফাইল। যেহেতু বেনজিন বলে হচ্ছে ইলেকট্রিক্যালি প্রতিসরণ বিক্রিয়া, আর নাইট্রেশন মানে নাইট্রোমূলক যুক্ত হলে নাইট্রোমূলকটা সৃষ্টি করতে হবে। মেকানিজমে দেখা যাচ্ছে যে সালফুরিক অ্যাসিডের উপস্থিতির কারণে ইলেকট্রোফাইলটা সৃষ্টি হয়। এবং এই ইলেকট্রোফাইলটা স্টেপ 3 তে আমরা জানি যে এই যে নিউক্লিওফাইলের সাথে যুক্ত হবে, ফলে নিউক্লিওফাইল উৎপন্ন হবে। সুতরাং এই কারণে নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা সালফুরিক অ্যাসিড ব্যবহার করি। এই একটা কারণ যে ইলেকট্রোফাইল তৈরি করার জন্য সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আর 3 নম্বর স্টেপে গিয়ে দেখি যে সালফুরিক অ্যাসিড থেকে যে বাইসালফেট আয়ন নামক যে নিউক্লিওফাইলটা উৎপন্ন হইল, এই যে নিউক্লিওফাইলটা, এই নিউক্লিওফাইলটা এই স্টেপে গিয়ে কিসে পরিণত হয়ে গেল? সালফুরিক অ্যাসিডে পরিণত হয়ে গেল। এবং সালফুরিক অ্যাসিডটা যেহেতু নাইট্রোজেন বিক্রিয়া লাগে, এই উৎপন্ন সালফুরিক অ্যাসিডটা পুনরায় বিক্রিয়ায় কি করতে পারবে? অংশগ্রহণ করতে পারবে। সো এই মেকানিজম থেকে আমরা আনসার করতে পারবো যে কেন নাইট্রেশন বিক্রিয়ায় সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এরকম সালফোনেশন বিক্রিয়া, ফিডোলকা ফ্যালকাইলেশন, ফিডোলকা ব্যাসাইলেশন, ক্লোরিনেশন, এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একইভাবে এই মেকানিজমটুকু ব্যবহার করতে পারবো। চলে যাই পরবর্তী প্রতিস্থাপন বিক্রিয়া। কতজন আছে লাইনে? নিলয়, কতজনকে দেখানো যাচ্ছে? 5 জন মাত্র। এরপরে তোমাদের সম্ভবত উদ্ভিদ বিজ্ঞানের ক্লাস। আচ্ছা, আমি খুব দ্রুত আজকে আর সব মেকানিজমে যাচ্ছি না, আগামী ক্লাসে আমরা অন্যান্য মেকানিজমে চলে যাব। তো শেষ হলো নাইট্রেশন, তারপরে দিচ্ছি আমরা সালফোনেশন, অর্থাৎ বেনজিন বলয়, তার ভিতরে দেব আমরা সালফিউরিক অ্যাসিড 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে বেনজিন বলয়ে এখন কে যুক্ত হবে? সালফোনিক, SO3H, আর উৎপন্ন হবে পানি। মেকানিজম তো বইয়ে আছে, তারপরে খুব সহজভাবে যদি বোঝাতে চাই, এই যে সালফুরিক অ্যাসিডটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি OHSO3H, এটাকে বলে সালফোনিক গ্রুপ। কার্যকরী মূলকে আমরা জানি, এটার নাম হচ্ছে সালফোনিক গ্রুপ। এই সালফোনিক গ্রুপটা এখানে যুক্ত হলো বেনজিন বলয় ইলেকট্রোফাইল হিসাবে, আর প্রোটনটা OH এর সাথে যুক্ত হয়ে পানি হয়ে গেল। এটা একটা ইলেকট্রোফাইলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেহেতু সালফুরিক অ্যাসিড এর মাধ্যমে সালফোনিক গ্রুপ যুক্ত হচ্ছে, এবং এই উৎপন্ন যৌগের নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট, বেনজিন সালফোনিক অ্যাসিড। তো এই বিক্রিয়াটাকে আমরা বলবো বেনজিন বলয়ের প্রতিস্থাপন বিক্রিয়া, এবং আগেরটা ছিল নাইট্রেশন,
এখন শুধুমাত্র তার নাম হবে সালফোনেশন। আবারও বলি, নাইট্রেশন মানে নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রোমূলক যুক্ত হওয়ার বিক্রিয়া, যদিও সেই বিক্রিয়ায় সালফুরিক অ্যাসিডের প্রয়োজন পড়ে। উচ্চারণ অনুযায়ী সালফোনেশন হচ্ছে সালফুরিক অ্যাসিড থেকে সালফোনিক গ্রুপ যুক্ত হওয়ার বিক্রিয়া, শুধুমাত্র সালফুরিক অ্যাসিড থেকে সালফোনেশন, এখানে আর কোনো কিছু যুক্ত হবে না। এটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে যদি আমরা বলি ক্লোরিনেশনের কথা, ক্লোরিনেশন তাহলে একইভাবে সবকিছু ঠিক থাকুক। ক্লোরিনেশন মানে ক্লোরিন যুক্ত হওয়া, হ্যালোজেন যুক্ত হবে। আমরা এখানে দিতে পারি এটা ফেরিক ক্লোরাইড প্রভাবকের উপস্থিতি, সেটা মেকানিজম বোঝানো যাবে, পরবর্তী ক্লাসে না হয় বোঝাবো। নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম আজকে বোঝানো হলো, সালফোনেশন, ক্লোরিনেশন, ফিডোগ্রাফ, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন ইত্যাদি বিক্রিয়ার মেকানিজম আমরা এই ক্লাসে বা পরবর্তী ক্লাসে সিকোয়েন্স অনুযায়ী আমরা বোঝাবো। তো এইখানে কি যুক্ত হবে? ক্লোরিন পরমাণু যুক্ত হবে, এবং ক্লোরিন পরমাণু যদি যুক্ত হয় হাইড্রোজেনের সাথে বাকি ক্লোরিনকে হাইড্রোজেন কোয়াইট হিসেবে নির্গত হবে। এ হচ্ছে ক্লোরিনেশন। লক্ষ্য রাখতে হবে এটাকে আমরা বলি হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন প্রতিস্থাপন বিক্রিয়া, মানে হ্যালোজেন যুক্ত হওয়ার বিক্রিয়া। হ্যালোজেন যুক্ত হওয়ার বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি হ্যালোজেন ক্লোরিন যুক্ত করি তখন তার নাম হয়ে যাবে ক্লোরিনেশন। যদি আমরা ব্রোমিন যুক্ত করি তখন তার নাম হয়ে যাবে ব্রোমিনেশন। যখন ব্রোমিন যুক্ত করব তখন এখানে ফেরিক ক্লোরাইডের জায়গায় আমরা লিখব ফেরিক ব্রোমাইড, হ্যালোজেন বাহক ফেরিক ক্লোরাইড বা ফেরিক ব্রোমাইড। তখন এখানে উৎপন্ন হয়ে গেল ব্রোমোবেনজিন আর হাইড্রোজেন ব্রোমাইড। খুব সহজে যদি মেকানিজমটুকু বোঝাতে চাই, এই ব্রোমিন পরমাণুটুকু বিভক্ত হয়ে একটা হবে ইলেকট্রোফাইল, একটা হবে ইলেকট্রোফাইল, একটা হবে নিউক্লিওফাইল। মেকানিজম ঠিক আগের মতো, শুরু থেকেই যেভাবে বলে আসছি যে এখানে এই ব্রোমিন পরমাণু আক্রমণকারী বিকারক দ্রবণে উপস্থিত থাকার কারণে, মাধ্যমে উপস্থিত থাকার কারণে, কিংবা বেনজিন বলের পাই ইলেকট্রনের প্রভাবে এই ব্রোমিন পরমাণুগুলি, যেটা এইভাবে লিখতে পারি আমরা, ব্রোমিন এবং ব্রোমিন পরমাণু সংযোজী বন্ধনে আবদ্ধ, এবং একটি ব্রোমিন পরমাণু তার শেয়ার ইলেকট্রনটা হারাবে, ফলে সে হয়ে যাবে ইলেকট্রোফাইল, আর অপর ব্রোমিন পরমাণুটা হয়ে যাবে নিউক্লিওফাইল। ব্রোমাইড আয়ন একটা হবে ইলেকট্রোফাইল, একটা হবে নিউক্লিওফাইল। তো স্টেপ 1 এ বলছিলাম যে এই ইলেকট্রোফাইলটা বেনজিন বলে আগের মতো যেভাবে বেনজিন বলের রেজোন্যান্স দেখানো হয়েছে সেইভাবে প্রদর্শন করব। সেইভাবে ইলেকট্রোফাইলটা ঢুকে যাবে বেনজিন বলে, এবং যে কার্বনে ইলেকট্রোফাইলটা ঢুকবে সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন পরমাণু প্রোটন আকারে মুক্ত হয়ে যাবে, এবং বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত নিউক্লিওফাইলের সাথে যুক্ত হয়ে সাইড প্রোডাক্ট উৎপন্ন করে। তো এই হচ্ছে হ্যালোজেনেশন। যখন আমরা হ্যালোজেন হিসেবে ক্লোরিন পরমাণু দিব ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে, তখন তার নাম হবে ক্লোরিনেশন, ক্লোরিনেশন। এবং যখন ব্রোমিন অণু দেব ব্রোমিনের উপস্থিতিতে ফেরিক ব্রোমাইড হ্যালোজেন বাহকের উপস্থিতিতে, তখন তার নাম হয়ে যাবে ব্রোমিনেশন। সামগ্রিকভাবে এন্টারলি আমরা বলতে পারি এটার নাম হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। যাই এবার চলে যায় আরেকটা ইম্পর্টেন্ট দিয়ে আজকের ক্লাসটা শেষ করি, সেটা হচ্ছে ফ্রিডল ক্রাফট বিক্রিয়া। বিজ্ঞানী ফ্রিডল এবং ক্রাফট, এই দুজনের নামে এই বিক্রিয়াটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রিডল ক্রাফট প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এখন এই হচ্ছে বেনজিন বলয়। বেনজিন বলয়ে আমরা দেব অ্যালকাইল হ্যালাইড। তবে এখানে মনে রাখতে হবে শুষ্ক অ্যালুমিনিয়াম কার্বনের উপস্থিতিতে এই বিক্রিয়াটুকু ঘটে। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে মেকানিজমে যখন যাব স্টেপ 1, এখান থেকে উৎপন্ন হবে একটা ইলেকট্রোফাইল,
ইলেকট্রোফাইলটা কি আর প্লাস কার্বোক্যাটায়ন, এই আর এখানে যুক্ত হবে অ্যালকাইল বেনজিন, আর যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো সেটা HX। আচ্ছা একটু সহজ ভাবে, আচ্ছা আগে বলি এখানে অ্যালকাইল মূলক দ্বারা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন বলয়ের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া, অ্যালকাইল মূলক প্রতিস্থাপক হিসেবে বেনজিন বলয়ে ঢুকলো, অ্যালকাইল বেনজিন উৎপন্ন করলো। এই জন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা এজ এ এক্সাম্পল, যেমন আর গ্রুপ দিলাম আমি CH3 আর এখানে দিলাম Cl, মিথাইল ক্লোরাইড। তাহলে মেকানিজমে যাওয়ার আজকে সময় নেই, পরবর্তী ক্লাস চলে আসছে, আগামী ক্লাসে বা যে কোনো সময় লাইভে আমি আসে বাকি ক্লাসটুকু ফুলফিল করার চেষ্টা করব। এখানে খেয়াল করে দেখো, এখানে মিথাইল মূলক আর হ্যালোজেনের ভিতরে যে সমযোজী বন্ধনটা আছে, সেখান থেকে কার্বনের তুলনায় যেহেতু ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, এই দুটো ইলেকট্রন যদি ক্লোরিন পরমাণু নিয়ে যায় তাহলে সে হয়ে যাবে মাইনাস দুটো ইলেকট্রন নিয়ে, আর এটা উৎপন্ন হয়ে গেল কার্বোক্যাটায়ন। এবং দুটো অংশে বিভক্ত হলো, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, একটা হচ্ছে নিউক্লিওফাইল। এবং এই ইলেকট্রোফাইলটা বেনজিন বলে প্রবেশ করবে। ঠিক আগের ক্লাসের শুরুতে যেভাবে বলছিলাম, তিনটা স্ট্রাকচার তৈরি হবে, তিনটা স্ট্রাকচার থেকে, তিনটা রেজোন্যান্স স্ট্রাকচার থেকে আমরা একটা সমন্বিত স্ট্রাকচারে চলে আসবো সিগমা জটিল অবস্থা, এবং স্টেপ 2 তে গিয়ে নিউক্লিওফাইলটা যুক্ত হবে, বা স্টেপ 3 তে গিয়ে। তাহলে এইখানে এই যে CH3 মূলকটা যুক্ত হলো, আর এখানে উৎপন্ন হইল HC, মিথাইল বেনজিন উৎপন্ন হইল, বা অ্যালকাইল বেনজিন বা মিথাইল বেনজিন, আর একটা নাম হচ্ছে বাণিজ্যিক নাম হচ্ছে টলুইন। এটা এমনিতে একটা প্রশ্ন হতে পারে কিভাবে হবে বেনজিন থেকে টলুইন। বেনজিন থেকে টলুইন উৎপন্ন হওয়ার বিক্রিয়া মানে হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা কেন এটার নাম ফিডেলক্রাফট? কারণ এরা হচ্ছে আবিষ্কার। আর অ্যালকাইলেশন কেন? যেহেতু অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়েছে, আর গ্রুপ যুক্ত হয়েছে, সুতরাং এই বিক্রিয়ার নাম হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। এখন আরেকটা অংশ হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, CH3COCl, এটা হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড। এই গ্রুপটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ। যদি এখানে একটা খেয়াল রাখতে হবে যে এটা যেহেতু স্যার বলছেন অ্যাসাইল গ্রুপ, সরাসরি যদি তুমি এখানে CH3CO দিয়ে দাও তাহলে এটা ভুল হয়ে যাবে। কি ভুল হয়ে যাবে? দেখো এই কার্বনের দুজনই পাস হয়ে যাবে, কারণ এদিকে কার্বনের এক হাত, এদিকে একটা হাত কিটোনের সাথে, আরো আছে তিনটা হাইড্রোজেন, একটা দুইটা তিনটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এই কার্বনের হাত হয়ে যায় 5টা। এই কারণে অন্যান্য প্রতিস্থাপন বিক্রিয়ার মতো এটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু ফিডেলক্রাফট অ্যাসাইলেশনের ক্ষেত্রে যখন আমরা মূল বিক্রিয়া লিখব এইভাবে লিখতে হবে COCH, তাহলে জিনিসটা শুদ্ধ হবে। ফিনাইল মিথাইল কিটোন বা অ্যাসিটোফেনন তার বাণিজ্যিক নাম। এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এই হচ্ছে বেনজিনের 4-5 ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা যদি শুরু থেকে আবার বলি, তাহলে আমরা প্রথম যে জিনিসটা পড়েছিলাম নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া পড়লাম। নাইট্রেশন বিক্রিয়া কিভাবে করতে হয়? নাইট্রেশন বিক্রিয়ায় লাগে নাইট্রেটিং বিকারক, সালফুরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ লাগবে, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফুরিক অ্যাসিডের মিশ্রণ। সেখান থেকে নাইট্রোমূলক বেনজিন বলে প্রবেশ করবে, নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। এটা নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া কিভাবে, মেকানিজমটুকু খুবই ইম্পর্টেন্ট। আরো একটা প্রশ্ন কি, নাইট্রেশন বিক্রিয়ায় কেন গাঢ় সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয়? 2 নম্বর টপিক ছিল সালফোনেশন। সালফোনেশন মানে সালফুরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিড মানে সেখান থেকে সালফোনিক গ্রুপ SO3H বেনজিন বলে প্রবেশ করবে, বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। ফিডেলক্রাফট বিক্রিয়া।
ফ্রিডলক্রাফট বিক্রিয়া হচ্ছে আবিষ্কারকের নাম অনুযায়ী ফ্রিডলক্রাফট। কন্ডিশন কি অবশ্যই শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকবে। শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে যদি অ্যালকাইল হ্যালাইড যুক্ত হয়, যদি বেনজিন বলয়ে আবারও দেখাচ্ছি, স্ট্রাকচারালি দেখাচ্ছি, RH অ্যালকাইল হ্যালাইড, তাহলে অ্যালকাইল মূলক যুক্ত হবে, অ্যালকাইল বেনজিন উৎপন্ন হলো। এই জন্য এটাকে বলছি আমরা ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশন, যেহেতু অ্যালকাইল মূলক যুক্ত হচ্ছে। আরেকটা কি যুক্ত করতে পারে, আরেক ধরনের বিক্রিয়া কি ফ্রিডলক্রাফটিং, কিন্তু এটা হচ্ছে ফ্রিডলক্রাফট অ্যাসাইলেশন। তো অ্যাসাইল গ্রুপ গিয়ে যুক্ত হবে। তো আমরা এটাকে লেখার সময় এইভাবে লিখতে হবে COR। তো ফ্রিডলক্রাফট বিক্রিয়া, ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডলক্রাফট অ্যাসাইলেশন, অবশ্যই তার ভিতরে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। সেটাও একটা প্রশ্ন, কেন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হচ্ছে, মেকানিজমটুকু এটা পড়তে হবে, বইয়ে আছে, আমরা পরবর্তী ক্লাসে এটা বোঝানোর চেষ্টা করব। আর বলছিলাম হ্যালোজেনেশন বিক্রিয়া, হ্যালোজেন বাহকের উপস্থিতিতে ক্লোরিন যুক্ত হলে ক্লোরিনেশন, ব্রোমিন যুক্ত হলে ব্রোমিনেশন বিক্রিয়া। তো ক্লাসটুকু কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় উন্নতি করতে হবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে, লাইটিং এর ক্ষেত্রে। তোমরা যারা এইমাত্র জয়েন করলে তাদেরকে আবারও বললাম, ক্লাসটা রিভিউ করার সময় তোমরা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে বুঝতে পারবো ভালো করে। এবং তোমাদের অন্যান্য যারা ফেসবুক আইডি যাদের আছে তাদের নাম মেনশন করো কমেন্ট বক্সে, তারা যেন ক্লাসটা দেখে কমেন্ট করে। কমেন্ট করলে পরে আমরা তার রিভিউ ক্লাস বা তার পরবর্তী ক্লাসগুলোতে তার সমাধানের চেষ্টা করব। অবশ্যই বই পড়বে, বাসায় থাকো, অযথা ঘোরাফেরা না করে লেখাপড়ায় মনোযোগী হও। আমরা আশা করছি খুব শীঘ্রই আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাব, তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাসে দেখা হবে। তার আগ পর্যন্ত আমরা এভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি এভাবে ক্লাস নিচ্ছি, অন্যান্য স্যাররা ক্লাস নেবেন, বিভিন্ন মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের বর্তমান প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে আমরা এই একটা গ্রুপ করেছি, এখানে HSC বিজ্ঞান গ্রুপ। সেই বিজ্ঞান গ্রুপের মেম্বার হও তোমরা, যারা এখনো হও নাই তাদেরকে বলো, বন্ধু বান্ধব যারা আছে, ফলে আমরা তোমাদের কাছে থাকতে পারি। যাই হোক, আজকে এতটুকুই। ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।